আজকে আমরা আলোর থার্ড ক্লাসটা করব। ক্লাস 10 এর লাইট থার্ড ক্লাস, থার্ড লেসন আলো। আশা করি ফার্স্ট লেসন এবং সেকেন্ড লেসনটা ভালো মতো দেখেছো এবং ভালো মতো পড়ে নিয়েছো, দিয়ে এবার থার্ড লেসনটা দেখছো। তো সেকেন্ড লেসনে আমরা যতদূর পড়েছিলাম সেকেন্ড লাস্ট আমরা গোলীয় দর্পণ সম্বন্ধে ফার্স্ট লেসনে চেনার পর সেকেন্ড লেসনে গোলীয় দর্পণের ফোকাসটা নিয়ে আমরা মেন আলোচনা করেছিলাম। এবং সেখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ফোকাস হলো এমন একটা পয়েন্ট যেটা প্রধান অক্ষের ওপর থাকে, এবং যখন প্রধান অক্ষের সমান্তরাল কোনো লাইট যায় সেই লাইটটা আফটার প্রতিফলন বা প্রতিফলনের পরে সেই ফোকাস বিন্দুটা দিয়ে মিলিত হয় বা ওই ফোকাস বিন্দু দিয়ে আসছে বলে মনে হয়। তার মানে আমি বলেছিলাম যে এটা যদি একটা অবতল দর্পণ হয় তাহলে এই অবতল দর্পণের ক্ষেত্রে এটা যদি মেরু হয় আর এটা যদি প্রধান অক্ষ হয়, এটা যদি বক্রতার কেন্দ্র হয়, তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল যে লাইটটা রয়েছে এই লাইটটা এখানে আপাত হওয়ার পর এটা যদি বক্রতা ব্যাসার্ধ হয় সেটা অবিলম্ব হবে, সেই রেসপেক্টে এই পয়েন্ট হবে ফোকাস। ওকে, তো যদি আমি আলাদা কোনো আরেকটা নিই তাহলে সেক্ষেত্রেও এটা হবে অবিলম্ব এবং মাপলে হবে এটা হবে ফোকাস। তো যতগুলো আমি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি নিয়ে গেল সেগুলো সব ফোকাসের মধ্যে দিয়ে যায়। এবার প্রধান অক্ষের সমান্তরাল না হয়ে যদি একে অপরের সমান্তরাল হয় কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল না হয়, তাহলে আমরা দেখেছিলাম যে সেই ফোকাস বিন্দুর লাইনেই নিচের দিকে কোথাও মিলিত হয়, আর অবতল উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা কি হয় পিছনের দিকে মিলিত হয় বলে মনে হয়। এরকম এটা সি ধরি, তাহলে এটা সি এর এই যদি লাইন হয় তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল এই লাইটটা যদি হয় তাহলে এই লাইটটা এটা আই হলে এইদিকে এই বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে। আর তাহলে এটা তো আর কোথাও মিলিত হচ্ছে না, সেটা ধরা হয় যে প্রধান অক্ষের একটা এই বিন্দুটা থেকে চলে যাচ্ছে বলে মনে হবে, সেই জন্য এটা হচ্ছে তার ফোকাস। তো যতগুলো লাইট হোক না কেন সেটা প্রতিফলিত হয়ে যে পয়েন্ট দিয়ে যাক না কেন সেটা মিলিত হবে এই এফ এ, যদি তারা প্রধান অক্ষের সমান্তরাল হয়। তবে কিছু কিছু স্টুডেন্টরা যখন এই ছবিগুলো আঁকছে তখন দেখছে যে প্রধান অক্ষের সমান্তরাল আঁকা সত্ত্বেও কখনো কখনো প্রধান অক্ষের সমান্তরাল তিনটা যদি আমি রশ্মি নিই, তিনটা রশ্মির মধ্যে দেখি কখনো দুটা রশ্মি মিলে যাচ্ছে কিন্তু থার্ড রশ্মিটা মিলছে না। মানে বলতে চাইছি সাপোজ এখানে তিনটা রশ্মি নিল, দেখা গেল দুটো রশ্মি মিলে গেল কিন্তু এটা যদি আমি এক্স্যাক্টলি সেম মাপ নিয়ে করতে যাই তো কখনো কখনো দেখা যায় যে এটা এইসব জায়গা দিয়ে চলে যাচ্ছে বা কখনো এইসব জায়গা দিয়ে চলে যাচ্ছে, মানে এক্স্যাক্টলি পয়েন্ট দিয়ে মিট করছে না। সিমিলারলি এখানেও কখনো কখনো দেখা যায় মিট করছে, কখনো কখনো দেখা যায় মিট করছে না, কখনো কখনো দেখা যায় যে এই জিনিসটা এরকম জায়গা দিয়ে চলে যাচ্ছে। তো এক্স্যাক্টলি যখন একদম ঠিকঠাক মেজারমেন্ট নিয়ে যদি করা হয়, যদি আমি হাত দিয়ে করি তাহলে আমরা জানি যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ ফোকাস দিয়ে যাবে, তো আমরা নিজে থেকে ফোকাস দিয়ে মিলিয়ে দেবো। সেখানে আই আর আর এর মাপটা যদি একটু কম বেশি হয় আমরা সেটা লক্ষ্য করি না, কিন্তু যদি আমরা এক্স্যাক্টলি মাপ নিয়ে করি, একদম সঠিক দূরত্বে বক্রতা ব্যাসার্ধটা রাখি এবং সঠিক দূরত্বে যদি আমরা ফোকাসটা রাখি এবং তারপরে যদি আমরা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো যদি নিই তাহলে আমরা দেখব যে কখনো কখনো কোনো পরপর 3-4টা সমান্তরাল রশ্মিগুচ্ছগুলোর মধ্যে প্রধান অক্ষের যে কাছাকাছি সমান্তরাল রশ্মিগুলো রয়েছে তারা প্রতিফলনের পর এফ বিন্দু দিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি, কিন্তু আস্তে আস্তে যত ওপরের দিকে যাব সেগুলো কিন্তু আর এফ বিন্দু দিয়ে মিলছে না। ব্যাপারটা বোঝা গেল কি? ব্যাপারটা এরকম যে মনে করো এইটা নিলাম, এটা একটা নিলাম, এটা মিলে গেল, বাট এটা দেখা গেল এই বিন্দুতে মিলছে না, ওরা এইসব বিন্দুতে কখনো এইসব বিন্দুতে মিলছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমার কথাটা ভুল, যে প্রধান অক্ষের সমস্ত সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটা ফোকাস, এবং সেই বিন্দুটা হলো কি একটাই বিন্দু। কিন্তু আমি আবার এখন দেখছি যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো প্রধান অক্ষ থেকে যত ওপরের দিকে বা নিচের দিকে যত দূরে যাবে তত কি হয় এক্স্যাক্টলি করতে গিয়ে দেখবো এক্স্যাক্টলি মেজার নিয়ে যে তারা প্রধান অক্ষের ওই একটা বিন্দুতে মিলছে না, কখনো আগে বা কখনো পরেও মিলছে,
ফলে একটা বস্তুর একটা সলিড একদম তীক্ষ্ণ ছবি পাওয়া যায় না, একটা আগে পরে অনেকগুলো যেহেতু মিলিত পয়েন্ট পাওয়া যায় বলে একটা আচ্ছা ছবি পাওয়া যায়। কোনগুলোর যেগুলা তোমার প্রধান অক্ষের থেকে অনেক দূরের রশ্মিগুলো কিন্তু সমান্তরাল, এই জিনিসটাকে বলা হয় অ্যাবারেশন। ঠিক আছে, যেটা তোমরা বড় হয়ে শিখবে, এখন সেটা না শিখলেও হবে। এখন শুধু মনে রাখবে আমরা যে ফোকাসের ডেফিনেশনটা দিলাম, যে প্রধান অক্ষে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো দর্পণে আপতিত হওয়ার পর, প্রতিফলিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হবে, যে একটি বিন্দুতে মিলিত হবে বা যে একটি বিন্দু থেকে সমস্ত রশ্মিগুলো প্রতিফলিত হয়ে আসছে বলে মনে হবে, বা সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস। সেটা একমাত্র ট্রু ফর দ্য লাইট হুইচ আর ভেরি ক্লোজ টু দ্য প্রধান অক্ষ। প্রধান অক্ষ ইংলিশটা কি? প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রধান অক্ষের খুবই ক্লোজ, খুবই কাছাকাছি যে লাইটগুলো রয়েছে তারা যদি প্রধান অক্ষে সমান্তরাল হয়, তাহলেই সে তারা কি হবে, প্রতিফলনের পর সেই একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, যার নাম ফোকাস। কিন্তু যত দূরবর্তী লাইটগুলো নেব তারা কিন্তু সেই একটা পয়েন্টে মিলিত নাও হতে পারে। ফলে আমরা যে লাইটগুলো নিয়ে আলোচনা করছি তারা সবসময় মনে রাখবে প্রধান অক্ষের খুব ক্লোজ লাইট, মানে এত বড় দর্পণের এতগুলো লাইট নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি না প্রধান অক্ষের সমান্তরাল। আমরা এইখান থেকে এইটুকু দর্পণের মধ্যে যতগুলো লাইট রয়েছে প্রধান অক্ষের সমান্তরাল, তারা এই ফোকাসের মধ্যে দিয়ে পার হবে। তো এইটুকু, এই ছোট্ট যে আয়নার অংশটুকুটা নিলাম, এই আয়নার পুরো অংশটাকে বলা হয় উন্মেষ। তবে আমরা পুরো উন্মেষ জুড়ে ছবিটা আঁকছি, কিন্তু আমরা যে অ্যাকচুয়ালি যে সংজ্ঞাগুলো দিচ্ছি, যে ডেফিনিশনগুলো দিচ্ছি, সেগুলো কিন্তু এই ছোট্ট একটা উন্মেষের মধ্যে। তার মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উন্মেষটা কিন্তু খুবই ক্ষুদ্র হয়, ক্ষুদ্র একটা উন্মেষের মধ্যে কাজ করি আমরা। তাহলে আর একটা জিনিস মনে রাখবে, প্রধান অক্ষের যে ক্লোজ লাইটগুলো এদেরকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। প্রধান অক্ষের ক্লোজ লাইটগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি, আর প্রধান অক্ষ থেকে দূরবর্তী লাইটগুলোকে বলা হয় অক্ষপ্রসারী রশ্মি। আমরা কিন্তু উপাক্ষীয় রশ্মি নিয়ে কাজ করছি, অক্ষপ্রসারী রশ্মি নিয়ে কাজ করছি না। কিন্তু ছবি আঁকার সুবিধার জন্য আমরা কিন্তু মানে দূরে দূরে আঁকি, কিন্তু সেটা আসলে উপাক্ষীয় রশ্মি হিসাবেই ভাবতে হবে। ওকে, তাহলে আশা করি এই জায়গাটা ডাউটটা অনেকের ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা এটা শিখলাম। এবার ব্যাপারটা হলো, এবার যেটা শিখবো আমরা সেটা হলো তোমার কিছু অভিসারী রশ্মি আর অপসারী রশ্মি। আচ্ছা, অভিসারী রশ্মি আর অপসারী রশ্মি মানে আগে বলে দিই। অভিসারী রশ্মি বলতে বোঝায় যে রশ্মিগুলো একটা বিন্দুতে গিয়ে একটা বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে, আর অপসারী মানে একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে উত্তল আর অবতল দর্পণের উপর যখন কোনো একটা অভিসারী রশ্মিগুচ্ছ পড়ে, প্রতিফলনের পর কি ঘটে, বা কোনো একটা মানে যদি অপসারী রশ্মিগুচ্ছই বা পড়ে, তখন প্রতিফলনের পর কি ঘটে সেটা আমরা এবার দেখব। তো প্রথমে আমরা একটি উত্তল আর একটি অবতল দর্পণের উপর অভিসারী রশ্মিগুচ্ছ ফেলে দেখি কি হয়। তো মনে করো প্রথমে অবতল দর্পণ নিচ্ছি, এটা একটা অবতল দর্পণ। মেরু, প্রধান অক্ষ, সি বক্রতা কেন্দ্র, আর এখানে সাপোজ হলো এফ ফোকাস। এবার প্রশ্ন হলো, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, ওকে, কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল যদি না হয় তাহলে কিন্তু সেটা ফোকাস দিয়ে যাবে না, সেটা প্রতিফলনের নিয়ম অনুযায়ী হবে। প্রধান অক্ষের ফোকাস দিয়ে যাওয়াটাও প্রতিফলনের নিয়ম অনুযায়ী হয়, মানে আই ইকুয়াল টু আর হতে গিয়ে দেখবো আমরা ফোকাস দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেটা এখন নেবো সেটা অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসারী রশ্মিগুচ্ছ মানে কি, একটা বিন্দুর দিকে অগ্রসর হবে, দ্যাট মিন্স সেটা প্রধান অক্ষের সমান্তরাল হবে না, প্রধান অক্ষের থেকে একটু টেরা হবে, এরকম এরকম। দেখতে পাচ্ছ? তাহলে এই জিনিসটা দেখো, প্রধান অক্ষের কিন্তু সমান্তরাল নয়। এবার দেখো একটা বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে, দ্যাট ইজ অভিসারী রশ্মিগুচ্ছ। এবার এটা যতটা ডিস্টেন্সে নিচ্ছি ঠিক যদি আমি ততটা ডিস্টেন্সে নিচ্ছি, একটা লাইট নিই, তাহলে এই দুটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ভাবতে পারি এরা যদি বাই চান্স দর্পণটা না থাকতো তাহলে এই বিন্দুতে গিয়ে মিলিত হতো। এবার দেখো, যখন কোন লাইট দুদিক থেকে চলে আসছে, দ্যাটস মিন লাইটটার এক্স্যাক্টলি সোর্সটা কিন্তু বলা যায় না। মানে লাইটটা যদি একটাই বস্তু থেকে আসে, একটা কোনো বস্তু থেকে আসে, তাহলে একটা বস্তু থেকে লাইটটা কি সাইড দিকে যাবে।
কিন্তু যদি একটা কোনো জায়গায় চালি মানে এরকম করে লাইট চলে আসছে, তার মানে এই লাইটটা তো দুদিক থেকে আসেনি, একটাই সোর্স থেকে আসছে। সেই সোর্সটা এত দূরে যে আমি খুঁজে পাচ্ছি না। সেই রকম সোর্সের ক্ষেত্রে যদি আমি বলি যে এই দুটো লাইট চলে আসছে, তাহলে এই দুটোর যে মানে বস্তুটা কোথায়, এই দুটো যে লাইট আসছে তার বস্তুটা তো দুটো নয়, একটা বস্তু থেকে আসছে, কিন্তু অনেক দূর থেকে আসছে। সেই বস্তুটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেই বস্তুটাকে আমরা যদি এরকম করে বাড়িয়ে দিই, এটা কিন্তু আমরা তোমার মানে আপতিত রশ্মিকে বাড়াচ্ছি, প্রতিফলিত না কিন্তু। তাহলে এই যেটা পাবো এইটাকে বলতে পারি আমরা যে যে বস্তুটা থেকে লাইটটা আসছে তার একটা অসৎ অবস্থান, মানে কিন্তু প্রতিবিম্ব নয়, এটা বস্তুটাই ভাবতে পারি। তার মানে এটা হলো অসৎ বস্তুটা, যেটা অরিজিনাল দ্যাট ইজ সৎ, যেটা ভাবনার মধ্যে পড়ে মানে মিলিয়ে করি সেটা হলো অসৎ। তো আমরা অসৎ প্রতিবিম্ব শিখেছি, কিন্তু এটা এখন শিখলাম অসৎ বস্তু, কারণ বস্তুটা কোথায় আমরা বলতে পারছি না। ওকে, এবার দেখো, এবার আমরা আসি প্রতিফলন করার জন্য। সিটা নিলাম, তাহলে এই মাপটা নিলাম, এটা যদি আই হয় সেই হিসাবে দ্যাট ইজ আর, ওকে। তো যেহেতু লাইট দুটো একই অ্যাঙ্গেলে নিয়েছি, সেই জন্য ওরা এই পয়েন্টে গিয়ে মিলিত হলো। দ্যাটস মিন যেখানে মিলিত হয় সেখানে কি তৈরি হয়? প্রতিবিম্ব। এবার অ্যাকচুয়ালি মিলিত হলো, দ্যাটস মিন এটা ওর সৎ প্রতিবিম্ব। তাহলে একটা দেখতে পাচ্ছি, বস্তুটাকে দেখতে পাচ্ছি না ক্ষেত্রে, কিন্তু আমরা প্রতিবিম্বটা সৎ পাচ্ছি, মানে পর্দার মধ্যে ফেলতে পারবো। এবং দেখো আয়নার বাইরেই প্রতিবিম্বটা কিন্তু তৈরি হয়েছে, কিন্তু বস্তুটা কোথায় বলতে পারছি না। তাহলে আমরা দেখলাম যে যদি কোনো একটা অবতল দর্পণে একটা অভিসারী রশ্মি উচ্চে এসে পড়ে, তাহলে সেক্ষেত্রে একটা সৎ প্রতিবিম্ব গঠিত হয়, তবে তার বস্তুটা কোথায় বলতে পারবো না। সেই জন্য বস্তুটাকে যদি আমরা মানে আপতিত রশ্মিটাকে বাড়িয়ে দিয়ে যদি আমরা একটা পয়েন্ট পেয়ে যাই, তাহলে সেই পয়েন্টটাকে বলবো অসৎ বস্তু। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি একটা অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি হলো। তার মানে একটি অবতল দর্পণে যদি অভিসারী রশ্মি উচ্চে এসে পড়ে, তাহলে একটা অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হয়। এবার এই একই জিনিস আমরা অবতল দর্পণ দিয়ে করে দেখি, সরি উত্তল দর্পণ দিয়ে করে দেখি। অবতল দর্পণ কি করলাম? অবতল দর্পণ, মেরু, প্রধান অক্ষ। এবার এই আসছে এক অ্যাঙ্গেল করে এই আসছে, তাহলে এই দুটো কি হলো তোমার লাইট। লাইট হবে সি, আর এখান থেকে মাপগুলো ঠিকঠাক নেওয়াটা মুশকিল। উত্তল দর্পণ, মেরু, এক্স্যাক্টলি মাপগুলো ঠিকঠাক নিতে হবে, না এটা মিলবে না। ওকে, এবার সি, সি মোটামুটি এইসব ডিস্টেন্স হবে, স্কেল দিয়ে মাপতে হবে। এটা হবে সি, এক্ষেত্রে এবার ঠিক হচ্ছে এটা, কারণ লাইটটা সি এর যদি যে পাশে থাকে এই পাশে সেম পাশে পাশে থাকা উচিত, তাহলে আমরা এক্স্যাক্টলি ঠিক ছবি এঁকেছি। তাহলে এটা সেম জায়গায় গিয়ে মিলিত হওয়ার কথা। ওকে, তাহলে আমরা অবিলম্বটাও পেয়ে গেলাম। এটা আই হলে এবার আর হিসাবে কথা হবে কোনটা হবে? এই যে আর, এটা আর হবে। তো গিয়ে এইখানে গিয়ে মিলিত হলো, সিঙ্গেল লিখলাম আর হবে কোনটা? এটা আই হলে এটা আর হবে, এখানে গিয়ে মিলিত হবে। তো আমরা আবার দেখলাম যে এক্ষেত্রে কি হচ্ছে, যদি বস্তুটাকে বাড়িয়ে দিই
তাহলে এখানে তৈরি হচ্ছে তার অসৎ বস্তুটা, আর এই জায়গাটা তৈরি হচ্ছে তার সৎ প্রতিবিম্ব। তাহলে আবার সেম, যদি আমরা উত্তল দর্পণ নিই সেক্ষেত্রেও আমরা দেখব যে অভিসারী রশ্মি উৎস নিলে তার অসৎ একটা বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে। দেখো বোঝা গেল কিনা? এই ছবিগুলো এক্স্যাক্টলি স্কেল দিয়ে সুন্দর করে আঁকতে হয়, হলে হয় না হাতের মধ্যে। যাই হোক, নেক্সট দেখো, এবার আমরা করবো কি, অবতল আর উত্তল দর্পণে আমরা এবার অপসারী রশ্মি উৎস নিয়ে দেখবো কি হয়। প্রথমে অবতল নিয়ে করছি। মেরু, বক্রতা কেন্দ্র, ফোকাস। তো সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম ও, এই পয়েন্ট থেকে মনে করলাম অপসারী মানে কি একটা পয়েন্ট থেকে যাবে। তো সাপোজ একটা লাইন নিলাম এখানে গেল, আর একটা লাইন নিলাম এখানে গেল। অবশ্যই এই দুটো সেম অ্যাঙ্গেল নেওয়া উচিত, নইলে মানে এক পয়েন্টে মিলিত হবে না, কারণ এটা প্রধানত সমান্তরাল নয়। প্রধানত সমান্তরাল হলে এক পয়েন্টে মিলিত হয়, কিন্তু প্রধানত সমান্তরাল না হলে এক্স্যাক্টলি সেম কোণে না গেলে সেম কোণে মিলিত হবে না। এবার এটা যদি সি হয় তাহলে অবিলম্বটা, এটা অবিলম্ব এর, এটা অবিলম্ব এর, তাহলে এক্স্যাক্টলি আই হলে আর হিসাবে এই পয়েন্টে মিলিত হচ্ছে, আর হিসাবে এই পয়েন্টে মিলিত হচ্ছে। তাহলে এটা তৈরি হলো প্রতিবিম্ব। তাহলে দেখলাম যে অপসারী রশ্মির উৎস যদি অবতল দর্পণের উপর পড়ে, তাহলে প্রতিফলনের পর তারা সত্যি সত্যি একটা সৎ প্রতিবিম্ব তৈরি করছে, এবং অপসারী রশ্মির উৎস মানেই তারা একটা বিন্দু থেকে তৈরি হবে। জাস্টিনের সোর্সটাও একটা বিন্দু, অর্থাৎ সোর্সটাও একটা সৎ। তাহলে এক্ষেত্রে সৎ বস্তুর আমরা সৎ প্রতিবিম্ব পাবো। তার মানে আমরা যদি একটা তোমার অবতল দর্পণে একটা অপসারী রশ্মির উৎস পাঠাই, তাহলে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব পাবো। এবং দেখা যায় লাস্ট তোমার উত্তল দর্পণে এটা কি হয়। ও উত্তল দর্পণ হয়ে গেল। এবার একটা বিন্দু নিলাম, এখানে তো মোটামুটি এটা এফ, এটা সি আছে, একটা বিন্দু মনে করলাম এখানে ও। তাহলে এখান থেকে এই নিলাম একটা, এই নিলাম একটা, এবার সি এখানে, দ্যাট ইজ সি, দ্যাট ইজ সি। সি হয়ে গেলে এই হয়ে গেল এটার প্রতিফলন, আর এই হয়ে গেলে এটার প্রতিফলন। ডাস্টবিন পিছনে বাইতে গেলে এটা এখানে গিয়ে মিলিত হবে। তার মানে আমরা দেখলাম যে একটা বিন্দু থেকে যদি দুটো অপসারী রশ্মির উৎস নিই, এবং সেই অপসারী রশ্মির উৎস যদি আমরা একটা অবতল দর্পণের উপরে ফেলি, তাহলে সেক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের পর তারা কিন্তু আর একটা বিন্দুতে মিলিত হচ্ছে না, তারা পিছনে বাড়িয়ে দেখতে হচ্ছে যে একটা বিন্দু থেকে ফিরছে। এবার যেহেতু এটা তোমার প্রতিফলিত রশ্মিকে বাড়িয়েছি, ড্যাশনে এটা প্রতিবিম্ব, তার মানে এক্ষেত্রে আমরা দেখছি একটি সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে আমরা এই চারটা ছবির মাধ্যমে তোমার অবতল এবং উত্তল দর্পণে অপসারী আর অভিসারী রশ্মির উৎস বললে কেমন করে প্রতিফলন হবে সেটা শিখে ফেললাম। ওকে, নেক্সট আমরা করবো এবার গোলীয় দর্পণে কোনো একটা বস্তুর প্রতিবিম্ব কেমন করে আঁকবে। দেখো বন্ধু, তো গোলীয় দর্পণে প্রতিবিম্ব আকার এনে কয়েকটা জিনিস সম্বন্ধে আমাদের একটু ক্লিয়ারলি জেনে নিতে হবে। দেখো বন্ধু, হ্যাঁ, প্রথমত প্রতিবিম্ব মানে কি, কোনো একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে। এবার আমরা জানি, মনে করো এটা একটা দর্পণ, গোলীয় অবতল দর্পণ নিয়ে আপাতত কাজ শুরু করছি। এইবার এই অবতল দর্পণে এটা মেরু আমরা জানি, সাপোজ এইসব কোনো জায়গায় হয় বক্রতা কেন্দ্র, এইসব কোনো জায়গায় হয় ফোকাস। তো তারপরে তিনটা লাইনের মিডিল দিয়ে হয় প্রধান অক্ষ। এর ব্যাপারটা হলো, এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তো তোমার বডি থেকে যে লাইটগুলো বেরাবে, সেই লাইটটা এই দর্পণের উপর কত রকম ভাবে পড়তে পারে। সাপোজ তোমার মুন্ডু থেকে শুরু করলাম, এই মুন্ডু থেকে শুরু করছি। ওকে, মুন্ডু থেকে যে লাইটটা বেরাবে সেটা এই 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 এত রকম ভাবে পড়তে পারে। তার মধ্যে সাপোজ এই লাইটটা থেকে শুরু করে এই লাইটটা অবধি তোমার দর্পণের উপর পড়বে, বাকিটা দর্পণ থেকে বাইরে চলে যাবে।
মানে এইটুকু পোর্শনে যে লাইটগুলো রয়েছে, এটা এটা এটা, এই লাইটগুলো দর্পণের উপর কি হবে, প্রতিফলিত হবে, এবং প্রতিফলিত হওয়ার পর তোমার প্রতিবিম্ব তৈরি করবে। তো এবার সব থেকে আগে আমাকে জানতে হবে যে সূত্র তো একটাই, যে আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, কিন্তু সবসময় এই মাপ করে করে তো আর বের করা যায় না। তো কয়েকটা নিয়ম তুমি যদি জেনে নাও তাহলে খুব সহজেই তুমি প্রতিবিম্বটা খুঁজে পেয়ে যাবে। তো নিয়মগুলো কি, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে এতটা যে দর্পণের উন্মেষ, সেই উন্মেষের মধ্যে 1 2 3 4 5 প্রচুর সংখ্যক রশ্মি থাকতে পারে। তার মধ্যে তোমার মিনিমাম, তোমার যদি ইমেজ আঁকতে হয় বা আরেকটা প্রতিফলিত রশ্মিগুচ্ছ তৈরি করে তার জন্য একটা বিন্দু, মিলিত বিন্দু বা একটা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় সেরকম বিন্দু আঁকতে গেলে মিনিমাম তোমার দুটো লাইট প্রয়োজন। দুটো লাইট পেলেই তুমি ওই দুটো লাইটকে প্রতিফলিত হওয়ার পর একটা বিন্দু, যে বিন্দুটা পাবা সেই বিন্দুটাই হবে, বাকি লাইটটাও সেই বিন্দুতেই নিতে হবে। তো মিনিমাম দুটো লাইট যদি তুমি নাও তাহলে কিন্তু তুমি প্রতিবিম্বটা পেয়ে যাবে। এবার প্রশ্ন হলো যে তুমি কোন দুটো লাইট নেবে। তুমি কোন দুটো লাইট নেবে তার আগে জেনে নাও যে মিনিমাম দুটো লাইট লাগবে, কোন কোন লাইটটা নিলে তোমার সুবিধা হবে সেটা তুমি জেনে নাও, তাহলে খুব তাড়াতাড়ি বিনা মেজারমেন্টেই তুমি প্রতিবিম্বটা পেয়ে যাবে। কোন কোন লাইট নেব দেখে নাও। নাম্বার 1 আমি নিতে পারি, আচ্ছা সব থেকে প্রথমত এই সমস্ত কথা কিন্তু ক্ষুদ্র উন্মেষের মধ্যে হচ্ছে, মানে এই সমস্ত কথা কিন্তু তখনই প্রযোজ্য যখন উন্মেষটা ক্ষুদ্র, মানে লাইটটা প্রধান অক্ষের খুব ক্লোজ, খুব একটা দূরে না। তো সাপোজ এখান থেকে শুরু করছি, এটা নিচ্ছি এই লাইটটা, তো এখান থেকে আমি ক ধরনের লাইট নিতে পারি। এখানে বক্রতা কেন্দ্র রয়েছে, এখানে ফোকাস রয়েছে। আমি এক ধরনের লাইট নিতে পারি এরকম, যেটা প্রধান অক্ষের এক্স্যাক্টলি সমান্তরাল থাকবে, তো কারণ এখান থেকে তো সব দিকে বেরোচ্ছে। তো আমি এমন লাইটটা চুজ করলাম, একটা দুটো নিতে হবে মিনিমাম, যেটা প্রধান অক্ষের এক্স্যাক্টলি সমান্তরাল। ওকে, এতে আমার লাভ কি? এতে আমার লাভ হলো প্রধান অক্ষের সমান্তরাল যে লাইটটা হয় সেটা আমাদের বিনা মেজারমেন্ট করে আমি বলতে পারবো যে লাইটটা প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে যাবে, ফলে প্রতিফলিত লাইটটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব। ওকে, নাম্বার টু হলো যদি কোনো একটা লাইট তুমি দেখো যে ফোকাসের মধ্য দিয়ে যাওয়ার সুযোগ আছে, কারণ দেখো এখান থেকে এই লাইটটা মধ্যে এই লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা যদি মানে নাও তাহলে এই লাইটটা তোমার ফোকাসের মধ্যে দিয়ে যাবে। তাহলে কোনো একটা লাইট যদি তুমি নাও যেটা ফোকাসের মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ আছে, তাহলে ফোকাসের মধ্যে দিয়ে যে লাইটটা যাবে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। কথাটা বুঝলে? মানে যদি তুমি দেখলে যে এর মধ্যে যতগুলো চারিদিকে লাইট ছড়িয়ে যাচ্ছে তার মধ্যে এমন লাইট নিলে যেটা প্রধান অক্ষের সমান্তরাল, সেটা যদি নাও তাহলে সেটার প্রতিফলনটা হবে ফোকাস দিয়ে। আবার এমন একটা লাইট নিলে যেটা ফোকাস দিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে, তাহলে সেই লাইটটার প্রতিফলনটা হয়ে যাবে একদম প্রধান অক্ষের সমান্তরাল। আরেকটা হয় সেটা হলো তোমার যদি লাইটটার তোমার সি এর মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ থাকে, যদি তুমি দেখো লাইটটা সি এর মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ আছে, তাহলে যদি এমন একটা লাইট নাও যেটা সি এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখবে যে পথে গেল ঠিক সেই পথে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে দেখো তিনটা যে আমি লাইট চুজ করেছি সেই তিনটা লাইটে কিন্তু একটা বিন্দুতে মিলিত হবে। সেই বিন্দুটা হলো তোমার ওই যে মাথাটা নিয়েছিস তার মাথাটা, মানে এটা যদি একটা তীর হয় তাহলে এখানে তীরটা এইভাবে তৈরি হবে। বোঝা গেল? তাহলে প্রতিবিম্ব তৈরি করার জন্য আমি তিন ধরনের লাইট চুজ করতে পারি, তার মধ্যে তিনটা নেওয়া দরকার নেই, যে কোনো দুটো নেব। নাম্বার 1 প্রধান অক্ষের সমান্তরাল নিতে পারি, যেটা তোমার এক্স্যাক্টলি প্রতিফলন হওয়ার পর ফোকাস দিয়ে যাবে। আরেকটা নিতে পারি ফোকাস দিয়ে যাওয়া লাইট, যেটা এক্স্যাক্টলি মানে প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে। আর একটা নিতে পারি সি এর মধ্যে দিয়ে যাওয়া লাইট, সেটা আবার ওই পথে ফিরে আসবে। এবার কেন? বিকজ এটা যদি সি এর অবিলম্ব হয় তাহলে আপাতন কোণ প্রতিফলন কোণ মিলে যাচ্ছে। এটা যদি প্রধান অক্ষের এটা দিয়ে যদি যায়, তাও যদি এটা সি হয় তাহলে এখানে আপাতন কোণ প্রতিফলন কোণ মিলে যাচ্ছে। কিন্তু সি এর মধ্যে দিয়ে যদি লাইট নাও তাহলে এটাই তো সি, মানে কি আপাতন কোণ শূন্য, প্রতিফলন কোণও শূন্য, তাহলে মিলে যাচ্ছে। তাহলে তিনটা কেস থেকে নিলাম। ইন কেস যদি এটাতেও অসুবিধা হয়, তুমি আরেকটা কেস জেনে রাখো, এতেও যদি তুমি প্রতিবিম্ব খুঁজতে অসুবিধা হয় তাহলে আরেকটা কেস হলো তুমি লাইটটাকে নিতে পারো এক্স্যাক্টলি মেরুতে, মানে এখানে যে লাইটটা আছে তার এমন একটা এটা চুজ করলে, একটা এটা চুজ করলে, একটা এটা চুজ করলে, আরেকটা চুজ করলে এইটা,
সেটা কি এক্স্যাক্টলি যদি মেরুতে গিয়ে পড়ে তাহলে ওই প্রধান অক্ষরটাই হয়ে যায় তার অবিলম্ব। কারণ এটা যদি সি হয় তো এটা তো সি এর ব্যাসার্ধ, প্রধান অক্ষরের এইটুকুটা তো ব্যাসার্ধই হলো, বক্রতা ব্যাসার্ধই হলো, তার মানে এটা তো অবিলম্ব। তাহলে যত কোণে করবে ঠিক তত কোণে প্রতিফলিত হয়ে চলে যাবে। ওকে, তাহলে এতগুলো তোমাকে চারটা প্রসেস শিখিয়ে দিলাম যে তুমি তোমার আপাতন কোণ, প্রতিফলন কোণ না মেপে, লাস্টেরটাতে একটু মাপতে হবে, বাকি তিনটাতে না মেপেই তুমি এক্স্যাক্টলি মানে প্রতিফলন হয়ে কোন কোন লাইন বরাবর যাবে সেটা পেয়ে যাবে। তখনই যখন দুটো লাইন নিয়ে নিবে তখন দুটো প্রতিফলন করাতে গেলে একটা ঠিক পয়েন্ট পেয়ে যাবে যেখানে লাইন দুটো ক্রস করবে, আর সেই ক্রস পয়েন্টটাই হবে যে বস্তুটা তুমি নিচ্ছ তার প্রতিবিম্ব। এটা হলো এইভাবে তুমি প্রতিবিম্ব খুঁজতে পারবে। এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম নিয়ম। ওকে, উত্তল দর্পণ নিই, প্রধান অক্ষে যদি সমান্তরাল নিই তাহলে এটা যদি ফোকাস হয় আর এটা যদি সি হয় তাহলে ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে, হয়ে গেল। তারপরে যদি এটা ফোকাস দিয়ে যাচ্ছে বলে নিই, সাপোজ একটা নিলাম, তাহলে এই ফোকাস দিয়ে যাচ্ছে বলে নিই তাহলে এটা প্রধান অক্ষে এক্স্যাক্টলি সমান্তরাল হয়ে যাবে। আর এটা যদি সি দিয়ে নিই এক্স্যাক্টলি এই পাশে কিন্তু লাইট যাচ্ছে মানে মনে হবে এত ফিলিং, তাহলে সি দিয়ে গেলে সি দিয়ে এই পথেই ফিরে যাবে সেম। তারপরে এই তিনটা লাইটকে পেছনের দিকে যেখানে মিলবে সেই জায়গাটা তৈরি হবে কি প্রতিবিম্ব। এভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব বের করে নিতে পারবো। তো আমরা রশ্মি অনুসরণ পদ্ধতিটা শিখে নিলাম, কারণ এই পদ্ধতিটা যদি তুমি শিখে নাও তাহলে এবার এক্স্যাক্টলি তুমি ঠিকঠাক ভাবে প্রত্যেকটা পজিশনে তুমি প্রতিবিম্ব আঁকতে সক্ষম হবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। এর পরের ক্লাসে আমরা তোমার r = 2f বা f = r/2 মানে ফোকাস দৈর্ঘ্যটা এক্স্যাক্টলি বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয় এই ফর্মুলাটা শেখাবো, এবং তারপরে বিভিন্ন পজিশনে বস্তুকে রেখে আমি প্রতিবিম্ব কোথায় কোথায় হচ্ছে এবং কেমন হচ্ছে, বড় হচ্ছে না ছোট হচ্ছে সেগুলো আঁকবো। থ্যাংক ইউ।